আজকের এই নতুন উম, গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার ভিত্তি হলো মানে বেশ পরিচিত একটা বই, ক্যাল নিউপোর্টের ডিপ ওয়ার্ক থেকে নেয়া বেশ কিছু প্রবন্ধ, গবেষণাপত্র আর লেখকের নিজস্ব নোট। হ্যাঁ, আর আজকের এই আলোচনার মূল লক্ষ্য হল একটা অত্যন্ত জরুরি বিষয় বোঝার চেষ্টা করা। বর্তমানের এই চরম বিক্ষিপ্ত আর কোলাহলপূর্ণ পৃথিবীতে ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ দিয়ে কাজ করার ক্ষমতা কিভাবে একটা সুপার পাওয়ার হয়ে উঠেছে সেটা আমরা আজ দেখব। ঠিক বলেছেন। চারপাশের এই দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় দ্রুত আর নিখুঁতভাবে জ্ঞান অর্জন করাটা এখন শুধু শখ নয়, মানে এটা টিকে থাকার লড়াই। আচ্ছা, চলুন বিষয়টি খুলে বলা যাক। শুরুতেই কার্ল ইয়ুংয়ের একটা চমৎকার ঐতিহাসিক ঘটনা দিয়ে প্রেক্ষাপটটা তৈরি করা যাক। ১৯২২ সালের কথা। তখন মানসিক চিকিৎসার জগতে সিগমন্ড ফ্রয়েডের একছত্র আধিপত্য চলছে। ইয়ুং তো ফ্রয়েডের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু আর ছাত্র ছিলেন, তাই না? একদম তাই। কিন্তু একটা পর্যায়ে তিনি ফ্রয়েডের মতবাদের সাথে দ্বিমত পোষণ করতে শুরু করেন। এখন চিন্তা করে দেখুন, ফ্রয়েডের মতো একজন মহারথীর মতবাদকে চ্যালেঞ্জ করা তখন মোটেও সহজ কাজ ছিল না। হুম, এর জন্য তো অত্যন্ত গভীর আর তীক্ষ্ণ চিন্তাভাবনার দরকার। ঠিক। আর জুরিখের মতো ব্যস্ত শহরের কোলাহলে বসে তো আর সেই স্তরের চিন্তা করা সম্ভব নয়। সে কারণেই ইয়ুং শহর থেকে দূরে বোলিঞ্জের নামের এক গ্রামে একটা পাথরের টাওয়ার তৈরি করেছিলেন। ও আচ্ছা, সেখানে নাকি কোনো বিদ্যুৎ ছিল না? একদম ছিল না। প্রতিদিন সকালে তিনি নিজেকে ওই টাওয়ারের একটা ঘরে বন্দি করে ফেলতেন আর ঘন্টার পর ঘন্টা একটানা লিখতেন। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হল, ইয়ুং কিন্তু ছুটি কাটানোর জন্য সেখানে যেতেন না। তিনি যেতেন তার পেশাগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য। হ্যাঁ, এই যে সম্পূর্ণ বিক্ষিপ্ততা ছাড়া অবস্থায় নিজের মানসিক ক্ষমতার সর্বোচ্চ সীমায় পৌঁছে কাজ করা, এটাকেই ক্যাল নিউপোর্ট নাম দিয়েছেন ডিপ ওয়ার্ক। আরে ঠিক বিপরীত হলো শ্যালো ওয়ার্ক বা অগভীর কাজ। যেমন ধরুন, সারাদিন ইমেল চেক করা বা স্ল্যাকে মেসেজের পর মেসেজ দেওয়া। অথবা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকা। একদম। এগুলো করতে খুব একটা মানসিক শক্তির প্রয়োজন হয় না, আর নতুন কোনো ভ্যালিউও তৈরি হয় না। যে কেউ চাইলেই সহজে করতে পারে। ঠিক। আর এই ডিপ ওয়ার্কের অভাব আর এর ক্রমবর্ধমান মূল্যই হল বর্তমান অর্থনীতির সবচেয়ে বড় বাস্তবতা। অর্থনীতিবিদ এরিক ব্রিনজেলফসন আর অ্যান্ড্রু ম্যাকাফি বর্তমান সময়কে গ্রেট রিস্ট্রাকচারিং বা বিশাল পুনর্গঠনের যুগ বলেছেন। কারণ আমাদের অর্থনীতিতে বুদ্ধিমান মেশিন বা এআই এর কদর তো প্রতিনিয়ত বাড়ছে। ঠিক ধরেছেন। এই নতুন অর্থনীতিতে মূলত ৩ ধরনের মানুষ সফল হবেন এবং টিকে থাকবেন। এই ৩ ধরন সম্পর্কে একটু বিস্তারিত বলা যায় কি? অবশ্যই। প্রথমত, উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী বা হাই স্কিলড ওয়ার্কার, যেমন ধরুন ডেটা সায়েন্টিস্ট নেট সেলভা, যিনি জটিল ডেটাবেস আর অ্যালগোরিদম নিয়ে কাজ করতে পারেন, সাধারণ মেশিনের পক্ষে যা বোঝা কঠিন। দ্বিতীয়ত বোধহয় সুপারস্টাররা, তাই না? হ্যাঁ, যেমন বিখ্যাত প্রোগ্রামার ডেভিড হাইনোমায়ার হ্যানসন। এখন রিমোট ওয়ার্কের যুগ, তাই যেকোনো কোম্পানি চাইবে লোকাল কারোর বদলে পৃথিবীর সেরা মানুষটিকে দিয়ে কাজ করাতে। আর তৃতীয় ধরনটা হলো পুঁজিপতিরা, যেমন জন ডুয়ের, যাদের কাছে এই নতুন প্রযুক্তিগুলোতে বিনিয়োগ করার মতো পর্যাপ্ত মূলধন রয়েছে। একদম। কিন্তু বেশিরভাগ মানুষ তো আর পুঁজিপতি নয়। তাহলে সাধারণ একজন মানুষ কিভাবে এই নতুন অর্থনীতিতে নিজের জায়গা পাকা করবে? এই ৩ দলের যেকোনো একটিতে জায়গা করে নিতে হলেও দুটি মূল দক্ষতা আয়ত্ত করা অপরিহার্য। প্রথমত, দ্রুত কঠিন বিষয়ে শেখার ক্ষমতা। আর দ্বিতীয়ত, খুব দ্রুত উচ্চমানের কাজ প্রডিউস করার ক্ষমতা। ঠিক। জেসমিন বেইনের গল্পটি এই ক্ষেত্রে একটা নিখুঁত উদাহরণ। জেসন বেনের গল্পটা আসলেই অবাক করার মতো। জেসন একটা ফাইন্যান্সিয়াল ফার্মে কাজ করতেন, যেখানে তাকে ঘন্টার পর ঘন্টা এক্সেলে ডেটা নিয়ে কাজ করতে হতো। কাজটা ছিল খুবই একঘেয়ে আর বিরক্তিকরও বটে। হ্যাঁ, একদিন তিনি বুঝতে পারলেন এক্সেল ম্যাক্রো ব্যবহার করে তার ৬ ঘন্টার কাজ মাত্র ১ ঘন্টায় নামিয়ে আনা সম্ভব। আর এখানেই তার চোখ খুলে যায়, তাই না? হ্যাঁ, এটা করার পর তিনি দেখলেন তার বর্তমান কাজের আসলে কোনো ভবিষ্যৎ নেই। কারণ যে কাজ একটা সাধারণ ম্যাক্রো দিয়ে স্বয়ংক্রিয় করা যায়, সেই কাজ তো বেশি দিন টিকবে না। এরপর জেসন সিদ্ধান্ত নিলেন তিনি কম্পিউটার প্রোগ্রামার হবেন। কিন্তু সমস্যা হলো, তার কোডিংয়ের কোনো ধারণাই ছিল না। তিনি চাকরি ছেড়ে দিলেন আর নিজেকে একটা ঘরে আক্ষরিক অর্থেই বন্দী করে ফেললেন।
ইন্টারনেট বন্ধ করে শুধু বই আর নোট কার্ড নিয়ে টানা পড়াশোনা শুরু করলেন। শুরুতে তো নিশ্চয়ই এতক্ষণ মনোযোগ ধরে রাখা সহজ ছিল না। একদমই না। প্রথম কয়েকদিন তার মনে হতো মস্তিষ্ক বিদ্রোহ করছে। কিন্তু ধীরে ধীরে তিনি প্রতিদিন 5 ঘন্টার বেশি সময় গভীর মনোযোগে পড়তে পারলেন। দারুণ ব্যাপার। এরপর তিনি অত্যন্ত কঠিন একটা ডেভেলপার বুট ক্যাম্পে অংশ নেন, আর সেখানকার সেরা ছাত্র হিসেবে স্নাতক হন। ভাবা যায়, যে জেসন আগে বছরে $40,000 বেতন পেতেন, শুধু এই ডিপ ওয়ার্কের ক্ষমতার জোরে তিনি সিলিকন ভ্যালিতে $1,00,000 বেতনের চাকরি পেয়ে যান। জেসন বেনের এই সাফল্যের পেছনে কিন্তু একটা চমৎকার স্নায়বিক বা নিউরোলজিক্যাল ব্যাখ্যা রয়েছে। বিজ্ঞান লেখক ড্যানিয়েল কয়েল দেখিয়েছেন যে কোনো দক্ষতাই শেষ পর্যন্ত আমাদের মস্তিষ্কের স্নায়বিক সার্কিটে গিয়ে পৌঁছায়। মানে যখন কেউ ডেলিভারের প্র্যাকটিস বা গভীর মনোযোগ দিয়ে অনুশীলন করে, তখন মস্তিষ্কের নির্দিষ্ট নিউরনগুলোর চারপাশে মায়োলিন নামের একটা ফ্যাটি টিস্যুর স্তর তৈরি হতে থাকে। হ্যাঁ, মায়োলিন। একটু সহজ করে যদি বলি, এই মায়োলিন কি অনেকটা বৈদ্যুতিক তারের উপর প্লাস্টিকের ইনসুলেশন বা কাভারের মতো কাজ করে? মানে ইনসুলেশন যত মোটা হবে, সিগন্যাল তত দ্রুত যাবে। একদম নিখুঁত তুলনা। মায়োলিন স্তর নিউরনগুলোর সিগন্যাল আদান প্রদানকে ঠিক এভাবেই আরও দ্রুত আর পরিষ্কার করে তোলে। অর্থাৎ কেউ কোনো বিষয় তখনই সেরা হতে পারবে যখন তার মস্তিষ্কের সেই নির্দিষ্ট সার্কিটটি ভালোভাবে মায়োলিনেটেড হবে। আর এই মায়োলিন তৈরির একমাত্র শর্ত হল বিক্ষিপ্ততা পরিহার করে তীব্র মনোযোগ দেওয়া। ঠিক তাই। ওয়াটন বিজনেস স্কুলের তরুণ প্রফেসর অ্যাডাম গ্র্যান্টের কাজের ধরনও এই বৈজ্ঞানিক সত্যতাকে প্রমাণ করে। তিনি তো বছরের রেকর্ড সংখ্যক গবেষণাপত্র প্রকাশ করেন। এর রহস্য কি? রহস্যটা হল তিনি তার কাজগুলোকে দীর্ঘ একটানা সময় ধরে করেন। গবেষক সোফি লেরয়, যাকে অ্যাটেনশন রেসিডিউ বা মনোযোগের অবশিষ্টাংশ বলেছেন, গ্রান্ট অত্যন্ত সচেতনভাবে সেটা এড়িয়ে চলেন। এই অ্যাটেনশন রেসিডিউ বিষয়টা একটু খুলে বলবেন। এটা কি অনেকটা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ব্রাউজার ট্যাব খোলা রাখার মতো? চমৎকার উদাহরণ। হ্যাঁ, ঠিক তাই। যখন কেউ একটা গুরুত্বপূর্ণ কাজ রেখে হঠাৎ অন্য কাজে, যেমন একটা ইমেল চেক করতে লাফ দেয়, তখন তার মনোযোগের একটা বড় অংশ আগের কাজেই আটকে থাকে। এটাই অ্যাটেনশন রেসিডিউ। হ্যাঁ, আপনি হয়তো ইমেল দেখছেন, কিন্তু আপনার ব্রেইন তখনও আগের প্রজেক্টের চিন্তা প্রসেস করছে। এর ফলে বর্তমান কাজের মান মারাত্মকভাবে কমে যায়। অ্যাডাম গ্রান্ট এই ব্রাউজার ট্যাবগুলো বন্ধ রাখেন, অর্থাৎ তিনি যখন গবেষণা করেন তখন শুধু গবেষণাই করেন। তাহলে স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন মাথায় আসে। ডিপ ওয়ার্ক যদি এতই গুরুত্বপূর্ণ আর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়, তবে মানুষ কেন এটা করছে না? সেটাই তো বড় প্রশ্ন। আমাদের বেশিরভাগ অফিস বা কাজের পরিবেশ তো এর ঠিক উল্টো পথে হাঁটছে। সারাদিন মিটিং আর স্ল্যাক মেসেজেই তো দিন পার হয়ে যায়। এর একটা বড় কারণ হল ম্যাট্রিক ব্ল্যাক হোল। মানে হল বুদ্ধিবৃত্তিক বা নলেজ ওয়ার্কের ফলাফল মাপা খুব কঠিন। হ্যাঁ, একটা সাধারণ ইমেলের উত্তর দেওয়া আর একটা বড় প্রজেক্ট নিয়ে কয়েক ঘন্টা গভীর চিন্তা করা, এই দুটির মধ্যে কোনটি কোম্পানির জন্য ঠিক কতটুকু লাভজনক তা তো আর সরাসরি স্কেল দিয়ে মাপা যায় না। আর যেহেতু এই মেট্রিক বা মাপকাঠিটি নেই, তাই মানুষ ব্যস্ততাকে প্রোডাক্টিভিটি বলে ধরে নেয়। যে যত বেশি ইমেল পাঠাচ্ছে তাকে তত বেশি কর্মঠ মনে করা হচ্ছে। ইয়াহুর সাবেক সিইও মারিসা মেয়ারের সেই বিখ্যাত সিদ্ধান্তের কথাই ধরুন। তিনি হঠাৎ করে কর্মীদের বাড়ি থেকে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন। কারণ সার্ভার লগ দেখে তার মনে হয়েছিল কর্মীরা সারাদিন যথেষ্ট ইমেল বা মেসেজ পাঠাচ্ছেন না। কাজের মানের চেয়ে দৃশ্যমান ব্যস্ততাটাই তার কাছে বড় হয়ে উঠেছিল। এর পাশাপাশি রয়েছে দ্য কাল্ট অফ দ্য ইন্টারনেট। আমাদের সমাজে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে ইন্টারনেটে যা কিছু হয় তার সব কিছুই ভালো। সেখানে সবসময় সরব থাকাটাই আধুনিকতা। নিউ ইয়র্ক টাইমসের বিখ্যাত সাংবাদিক অ্যালিসা রুবেনের কথাই চিন্তা করুন। তিনি আফগানিস্তানের যুদ্ধক্ষেত্র থেকে জীবনের ঝুঁকি নিয়ে দুর্দান্ত সব রিপোর্ট করতেন। অথচ তার মতো একজন গুণী সাংবাদিককেও নিউ ইয়র্ক টাইমসের সোশ্যাল মিডিয়া ডেস্ক থেকে নিয়মিত চাপ দেওয়া হতো সারাদিন টুইট করার জন্য। যুদ্ধক্ষেত্রে বসে টুইট করা, এটা সত্যি হাস্যকর। কিন্তু এই অগভীর ব্যস্ততা শুধু আমাদের কাজের মানই কমায় না, আমাদের মানসিক প্রশান্তির জন্য ক্ষতিকর। এখানেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। ডিপ ওয়ার্ক শুধু পেশাগত সাফল্যের জন্যই নয়, জীবনের সার্থকতার জন্য সমান জরুরি। বিজ্ঞান লেখক উইনিফ্রেড গ্যালাহারের জীবনের একটা কঠিন অধ্যায় থেকে আমরা এই শিক্ষা পাই। গ্যালাহারের ক্যান্সারে আক্রান্ত হওয়ার গল্পটার কথা বলছেন তো? হ্যাঁ, তিনি যখন ক্যান্সারে আক্রান্ত হন
তখন তার পৃথিবী ধসে পড়ার কথা ছিল। চারপাশে সবকিছু অন্ধকার লাগার কথা, কিন্তু গ্যালাহার অত্যন্ত সাহসী একটা সিদ্ধান্ত নেন। তিনি ঠিক করেন এই রোগটিকে তিনি কোনোভাবেই তার মনোযোগ দখল করতে দেবেন না। চিকিৎসা চলাকালীন তিনি তার সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র জীবনের ইতিবাচক দিকগুলোর দিকে নিবদ্ধ করেছিলেন। যেমন ভালো মুভি দেখা বা বিকেলে হাঁটা বা এক গ্লাস মার্টিনি উপভোগ করা। এই স্নায়ুভিক দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যা আমাদের মস্তিষ্ক ঠিক সেইভাবেই আমাদের জগৎকে নির্মাণ করে যেদিকে আমরা মনোযোগ দিই। সারাদিন যদি ছোটখাটো ইমেল নোটিফিকেশন আর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক খবরে মনোযোগ দেওয়া হয়, তবে জীবনটাও তেমনই হতাশাজনক মনে হবে। এই একই কথা মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকেও প্রমাণিত। বিখ্যাত মনোবিজ্ঞানী মিহাই চিকসেন্ট-মিহাই তার ফ্লো তত্ত্বে দেখিয়েছেন মানুষ আসলে কখন সবচেয়ে বেশি সুখী হয়। মানুষ যখন তার মানসিক বা শারীরিক ক্ষমতার একেবারে সর্বোচ্চ সীমানায় পৌঁছে কোনো চ্যালেঞ্জিং কাজ করে, তখন সে সম্পূর্ণভাবে ওই কাজে ডুবে যায়। চারপাশে সময় যেন থমকে যায়। এই মানসিক অবস্থাকেই তিনি ফ্লো বলেছেন। গবেষণায় দেখা গেছে মানুষ ছুটির দিনের অলস সময়ের চেয়ে এই ফ্লো স্টেটে বা গভীর কাজের মধ্যেই বেশি আনন্দ খুঁজে পায়। এর একটা দারুণ দার্শনিক দিকও আছে। রিক ফিউরার নামের একজন কামারের গল্প আছে। তিনি প্রাচীন পদ্ধতিতে ঘণ্টার পর ঘণ্টা হাতুড়ি পিটিয়ে নিখুঁত ভাইকিং তলোয়ার বানান। কাজটা প্রচণ্ড শারীরিক আর মানসিক পরিশ্রমের। একটু এদিক ওদিক হলেই পুরো কাজ পণ্ড। কিন্তু যখন জ্বলন্ত তলোয়ারটি পানিতে ডুবিয়ে তিনি বের করে আনেন, তখন তার চোখে মুখে যে তৃপ্তি দেখা যায় তা অসাধারণ। তিনি বলেছিলেন, এটি করতে পারাটাই আমার সবচেয়ে বড় চালিকা শক্তি। ঠিক। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে হিউবার্ট ড্রেফাস এবং শন কেলির দর্শনের একটা বাস্তব রূপ দেখতে পাই। তারা বলেছেন, কারুশিল্পের মাধ্যমে মানুষ তার কাজের মধ্যে এক ধরনের পবিত্রতা বা সার্থকতা খুঁজে পায়। একজন কাঠমিস্ত্রি যেমন কাঠের নিজস্ব বৈশিষ্ট্য বুঝে তাকে নিখুঁত রূপ দেন, ঠিক তেমনি একজন আধুনিক নলেজ ওয়ার্কারও যদি তার কোডিং, লেখালেখি বা গবেষণায় সেই একই গভীর মনোযোগ দেন, তবে তিনিও তার কাজের মাঝে প্রাচীন কারুশিল্পীদের মতোই চরম সার্থকতা খুঁজে পাবেন। কাজ তখন আর শুধু কাজ থাকে না, শিল্প হয়ে ওঠে। দারুণ একটা পয়েন্ট। তো স্নায়বিকভাবে আর মনস্তাত্ত্বিকভাবে আমরা বুঝতে পারলাম যে ডিপ ওয়ার্ক আমাদের সুখী ও সফল করে। কিন্তু বাস্তবে যেখানে প্রতি ৩ মিনিটে ফোন বেজে ওঠে, সেখানে এটা কিভাবে প্রয়োগ করা সম্ভব? ডেভিড ডিওয়ান নামের একজন স্থপতির দ্য ইউডাইমোনিয়া মেশিন নামের একটা দারুণ কনসেপ্ট আছে, যা আমাদের কাজের পরিবেশ নিয়ে নতুন করে ভাবতে শেখায়। হ্যাঁ, এটি এমন একটা কাল্পনিক অফিস বিল্ডিংয়ের নকশা যেখানে মানুষ ধাপে ধাপের গভীর কাজের স্তরে প্রবেশ করবে। বিল্ডিংটির নকশাটা খুব চমৎকার। ধরুন, লম্বা একটা করিডর। প্রথমে ঢুকবেন গ্যালারিতে, যেখানে অনুপ্রেরণামূলক কাজ রাখা থাকবে। এরপর যাবেন ক্যাফেতে, যেখানে সহকর্মীদের সাথে হালকা আড্ডা বা আলোচনা হবে। তারপর লাইব্রেরি, যেখানে বসে আপনি রিসার্চ করবেন। এরপর সাধারণ অফিস স্পেস, যেখানে ইমেল বা অগভীর কাজগুলো সারা হবে। আর একেবারে শেষে থাকবে সাউন্ড প্রুফ ডিপ ওয়ার্ক চেম্বার, যেখানে আপনি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে ঘন্টার পর ঘন্টা গভীর কাজ করবেন। এই নকশাটি আমাদের মনে করিয়ে দেয় যে গভীর কাজের জন্য পরিবেশ আর মানসিক প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে তো আর সবার জন্য এমন স্পেশাল বিল্ডিং বানানো সম্ভব নয়। তাই ক্যাল নিউপোর্ট ডিপ ওয়ার্ক করার জন্য 4টি ভিন্ন দর্শনের কথা বলেছেন। যার প্রথমটি হল মোনাস্টিক বা সন্ন্যাসীর মতো পদ্ধতি। বিখ্যাত কম্পিউটার বিজ্ঞানী ডোনাল্ড নুথ এর একটা বড় উদাহরণ। শুনলে অবাক হবেন, তিনি ১৯৯০ সাল থেকে ইমেল ব্যবহার করা ছেড়ে দিয়েছেন। ১৯৯০ সাল থেকে কোনো ইমেল নেই? ভাবা যায়। তাহলে তার সাথে যোগাযোগের উপায় কি? একমাত্র উপায় হল পোস্টাল চিঠি। তিনি বিশ্বাস করেন তার মূল কাজ হল গভীরভাবে চিন্তা করা, সারাদিন মানুষের মেসেজের উত্তর দেওয়া নয়। অবশ্য এই পদ্ধতি সবার জন্য কাজ করবে না। তাই দ্বিতীয় পদ্ধতিটি হল বাইমোডাল বা দ্বৈত পদ্ধতি। কার্ল ইয়ুং বা অ্যাডাম গ্রান্টের মতো মানুষেরা এই পদ্ধতি ব্যবহার করেন। তারা বছরের বা সপ্তাহের কিছু নির্দিষ্ট সময় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গভীর কাজ করেন, আর বাকি সময়টা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকেন। কিন্তু যারা সাধারণ ৯টা-৫টা চাকরি করেন, তাদের জন্য এই দুটি পদ্ধতি বেশ কঠিন। তাদের জন্য তৃতীয় পদ্ধতিটি সবচেয়ে কার্যকর, যাকে বলা হয় রিদমিক বা ছন্দময় পদ্ধতি। এটি মূলত একটা রুটিন তৈরি করা। কমেডিয়ান জেরি সাইনফেল্ড প্রতিদিন জোকস লিখতেন আর ক্যালেন্ডারে বড় লাল ক্রস চিহ্ন দিতেন, যাতে কাজের একটা শেকল তৈরি হয় এবং সেটা না ভাঙে।
ব্রায়ান চ্যাপেল নামের একজন পিএইচডি গবেষক প্রতিদিন ভোর 5:30টায় উঠে নিয়মিত কাজ শুরু করতেন। প্রতিদিন একই সময় কাজ করার এই অভ্যাস আসলে সিদ্ধান্ত নেওয়ার মানসিক ক্লান্তি দূর করে। আমাকে আর ভাবতে হয় না কখন কাজ করব। আর চতুর্থ পদ্ধতিটি হল জার্নালিস্টিক বা সাংবাদিকীয় পদ্ধতি। বিখ্যাত লেখক ওয়াল্টার আইজ্যাকসন টাইম ম্যাগাজিনের সম্পাদক থাকা অবস্থাতেই 900 পৃষ্ঠার একটা বই লিখেছিলেন। কিভাবে? তিনি যখনই 20 মিনিট বা 1 ঘন্টার অবসর পেতেন তখনই যে কোনো জায়গায় বসে গভীর মনোযোগে লেখা শুরু করে দিতেন। এটি বেশ কঠিন, কারণ এর জন্য চট করে মনোযোগ অন্য জগতে নিয়ে যাওয়ার মতো দক্ষতা থাকতে হয়। এই রুটিনের পাশাপাশি কিছু গ্র্যান্ড জেস্চার্স বা বড় ধরনের পদক্ষেপও দারুণ কাজে দেয়। পরিবেশের বিশাল পরিবর্তন আমাদের মস্তিষ্ককে বুঝিয়ে দেয় যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন জে.কে. রাউলিং যখন হ্যারি পটার সিরিজের শেষ বইটি লিখছিলেন তখন বাড়িতে বাচ্চাদের হইচই আর কুকুরের ডাকে তার কাজে খুব ব্যাঘাত ঘটছিল। তখন তিনি বিশাল অঙ্কের টাকা খরচ করে এডিনবার্গের বিলাসবহুল ব্যালমোরাল হোটেলে একটা সুইট ভাড়া করেন, শুধু লেখার জন্য। বিল গেটসও তো এমন করতেন। তিনি বছরে 2 বার থিঙ্ক উইকস পালন করতেন, যেখানে তিনি একা একটা ক্যাবিনে বসে শুধু বই পড়তেন এবং চিন্তা করতেন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, ডিপ ওয়ার্ক মানেই যে শুধু একা অন্ধকার ঘরে বসে থাকা তা কিন্তু নয়। দলবদ্ধ কাজ বা কোলাবোরেশনও ডিপ ওয়ার্কে দারুণ সাহায্য করতে পারে। এমআইটির বিখ্যাত বিল্ডিং 20 বা বেল ল্যাবসের কথা ভাবুন, যেখানে ট্রানজিস্টর আবিষ্কৃত হয়েছিল। ওই বিল্ডিংগুলোর নকশা তো ইচ্ছে করেই এলোমেলো করা হয়েছিল, তাই না? ঠিক তাই। লম্বা করিডোরে বিভিন্ন বিভাগের বিজ্ঞানীদের একে অপরের সাথে যেন হঠাৎ করেই দেখা হয়ে যায়। সেখান থেকে নতুন আইডিয়া তৈরি হতো। কিন্তু আইডিয়া পাওয়ার পর তারা আবার নিজেদের সাউন্ড প্রুফ রুমে ফিরে গিয়ে একা কাজ করতেন। একে বলা হয় হাব অ্যান্ড স্পোক মডেল। আবার হোয়াইটবোর্ড ইফেক্টের কথাও বলা যায়। যখন দুজন মানুষ একসাথে একটা হোয়াইটবোর্ডের সামনে দাঁড়িয়ে কোনো কঠিন সমস্যা সমাধানে চেষ্টা করেন, তখন একে অপরের উপস্থিতির কারণে মনোযোগ আরও গভীর হয়। খুব সুন্দর বলেছেন। এখন প্রশ্ন হল, এই গভীর কাজগুলোকে আমরা দৈনন্দিন অভ্যাসে পরিণত করব কিভাবে? এক্ষেত্রে ব্যবসায়িক জগতের এক্সিকিউশন মডেলও ব্যবহার করা যায়। 4DX ফ্রেমওয়ার্কের কথা বলা যায়। দেয়া হয় ল্যাগ মেজারমেন্ট আর লিড মেজারমেন্ট। এই লিড আর ল্যাগ মেজারমেন্টের বিষয়টা শুনতে একটু কর্পোরেট জার্গনের মতো লাগতে পারে। একটু সহজ করে বোঝানো যায়? অবশ্যই। ধরুন আপনি ওজন কমাতে চান। প্রতিদিন সকালে স্কেলে দাঁড়িয়ে যে ওজন মাপেন সেটা হলো ল্যাগ মেজারমেন্ট। কারণ ওজন যা কমার বা বাড়ার তা তো হয়েই গেছে, এটাকে তো আর বদলাতে পারবেন না। হ্যাঁ। কিন্তু আপনি সারাদিনে কত ক্যালোরি খেলেন বা কতক্ষণ জিমে কাটালেন সেটা হলো লিড মেজারমেন্ট। এটা আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কাজের ক্ষেত্রেও একই। আপনি বছরে কয়টি গবেষণাপত্র বা আর্টিকেল প্রকাশ করলেন তা হল ল্যাগ মেজারমেন্ট। কিন্তু এর জন্য আপনি প্রতিদিন কত ঘন্টা ফোন দূরে রেখে ডিপ ওয়ার্ক করলেন তা হল লিড মেজারমেন্ট। আমাদের উচিত একটা স্কোরবোর্ড রাখা আর প্রতিদিন কত ঘন্টা ডিপ ওয়ার্ক হলো তার হিসাব রাখা। একদম পরিষ্কার। আর কাজ শেষে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়াটাও সমান জরুরি। টিম ক্রাইডার অলসতাকে কোনো বিলাসিতা নয়, বরং মস্তিষ্কের জন্য অপরিহার্য বলেছেন। মনোবিজ্ঞানে জাইগার্নিক ইফেক্ট বলে একটা কথা আছে। এটি প্রমাণ করে যে অসম্পূর্ণ কাজ আমাদের মস্তিষ্কে সারাক্ষণ ঘুরপাক খেতে থাকে। এটা তো আমরা সবাই অনুভব করি। ধরুন একটা ইমেলের রিপ্লাই দেওয়া বাকি, রাতে ঘুমানোর সময় ওই ইমেলটাই মাথায় ঘুরতে থাকে। ঠিক, এ থেকে বাঁচার উপায় হলো একটা শক্ত শাটডাউন রিচুয়াল তৈরি করা। পাশাপাশি অ্যাটেনশন রেস্টোরেশন থিওরি বা এআরটি দেখায় যে প্রকৃতির মাঝে হাঁটলে বা সম্পূর্ণ ভিন্ন কোনো হালকা কাজ করলে আমাদের মনোযোগের পেশিগুলো পুনরায় শক্তি সঞ্চয় করতে পারে। এ কারণেই প্রতিদিন কাজ শেষে আমি জোরে জোরে নিজের মনে বলি শাটডাউন কমপ্লিট, যাতে মস্তিষ্ক বুঝতে পারে আজকের মতো কাজের চিন্তা শেষ। এবার আসি আজকের সবচেয়ে কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে, বিরক্তিকে আপন করা আর সোশ্যাল মিডিয়া ত্যাগ করা। অ্যাডাম মার্লিনের গল্পটা মনে আছে? তিনি প্রতিদিন ভোরে উঠে প্রাচীন হিব্রু ভাষায় লেখা তালমুদ পড়ার মতো কঠিন এক কাজ করতেন। এই প্রচণ্ড মানসিক অনুশীলনের ফলে তার মনোযোগের পেশি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে পরবর্তীতে তিনি তার ব্যবসায়িক জীবনে অভাবনীয় সাফল্য পান। এখান থেকে একটা বড় লেসন হল, বিক্ষিপ্ততা থেকে বিশ্রাম নেওয়ার বদলে মনোযোগ থেকে বিশ্রাম নেওয়া উচিত। তার মানে সারাদিন ইন্টারনেট খোলা না রেখে ইন্টারনেট ব্লক শিডিউল করতে হবে, তাই তো? একদম তাই।
আমি আগে থেকেই ঠিক করে রাখব যে পরবর্তী ইন্টারনেট ব্যবহার করব ঠিক দুপুর 12টায়। তার আগে কোনোভাবেই নয়। এই বিরক্তিটা সহ্য করা শিখতে হবে। টেড রুজভেল্টের উদাহরণটিও এখানে চমৎকারভাবে মিলে যায়। হার্ভার্ডে পড়ার সময় রুজভেল্টের পড়াশোনার বাইরে এত ধরনের শখ ছিল যে পড়াশোনার সময় পেতেন খুব কম। কিন্তু যেটুকু সময় তিনি পড়তেন, ঘড়ির কাঁটা ধরে তীব্র মনোযোগে পড়তেন। একে বলা যায় রুজভেল্ট ড্যাশ। এছাড়া প্রোডাক্টিভ মেডিটেশন নামে একটা দারুণ চর্চা আছে। যাতায়াতের সময় বা হাঁটার সময় কানে হেডফোন না গুঁজে ওই সময়টাকে নির্দিষ্ট একটা সমস্যার সমাধানে বা চিন্তা করার কাজে ব্যবহার করা যেতে পারে। ড্যানিয়েল কিলভেরের গল্পটাও তো অভাবনীয়। তার অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার বা এডিডি ছিল, পড়াশোনায় ছিলেন চরম অমনোযোগী। মনে মনে ঘুরে ঘুরে এক একটি তাসের সাথে এক একটি চরিত্রকে মেলানোর এই অদ্ভুত অনুশীলনের ফলে তার মনোযোগ এতই তীক্ষ্ণ হয় যে তিনি শুধু মেমোরি চ্যাম্পিয়নশিপই জেতেননি, বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রেও পরিণত হন। আর এই মনোযোগ ধরে রাখার সবচেয়ে বড় শত্রু হল আমাদের পকেটে থাকা স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া। বারাতুন্ডে থার্স্টেন যখন বুঝতে পারলেন তিনি ডিজিটাল দুনিয়ায় পুরোপুরি ক্লান্ত ও বিধ্বস্ত, তখন তিনি ২৫ দিনের জন্য সব ধরনের ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যান। এই অভিজ্ঞতা তাকে বুঝিয়েছিল ইন্টারনেট ছাড়া জীবন কতটা প্রশান্তির। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা আসলে কোন যুক্তিতে এই টুলগুলো ব্যবহার করি? বেশিরভাগ মানুষ অ্যানি বেনিফিট অ্যাপ্রোচ মেনে চলে। অর্থাৎ ফেসবুক বা টুইটারে যদি সামান্যতম কোনো উপকারও থাকে, যেমন দূরের কোনো বন্ধুর জন্মদিনের খবর পাওয়া, তবে তারা সেটা ব্যবহার করবে। এর পেছনের হাজারো ক্ষতিকর দিকগুলো তারা বিবেচনা করে না। এর বদলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত ফরেস্ট প্রিচার্ডের মতো কৃষকের দৃষ্টিভঙ্গি বা ক্রাফটসম্যান অ্যাপ্রোচ গ্রহণ করা। একজন কৃষক যেমন যে কোনো নতুন যন্ত্রপাতি কিনলেই তা মাঠে নামিয়ে দেন না, বরং দেখেন সেটি তার খামারের মূল উৎপাদনে সত্যি কোনো বড় প্রভাব ফেলছে কিনা। ঠিক তেমনই আমাদেরও চিন্তা করা উচিত, একটা সোশ্যাল মিডিয়া টুল আমাদের জীবনের মূল লক্ষ্যগুলোতে সত্যি কোনো বড় ইতিবাচক প্রভাব ফেলছে কিনা। যদি না ফেলে, তবে সেটি বিনা দ্বিধায় বর্জন করা উচিত। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? আজকের এই সম্পূর্ণ আলোচনার সারমর্ম করলে আমরা দেখতে পাই বর্তমান পৃথিবী এমনভাবে তৈরি করা হয়েছে যা প্রতিনিয়ত আমাদের মনোযোগ কেড়ে নিতে চায়। ওপেন অফিস প্ল্যান, সবসময় ইমেলে রিপ্লাই দেওয়ার চাপ আর পকেটে থাকা স্মার্টফোনের নোটিফিকেশন আমাদের মস্তিষ্ককে অগভীর কাজের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সুযোগ। আমরা যদি এই বিক্ষিপ্ততা কমিয়ে ইন্টারনেটের দাসত্ব থেকে বেরিয়ে এসে ডিপ ওয়ার্কের চর্চা বাড়াতে পারি, তবে এই দক্ষতাটি আমাদের পেশাগত জীবনে যেকোনো প্রতিযোগিতায় অনেক দূর এগিয়ে নেবে। একই সাথে রিক ফিউরারা বা উইনিফ্রেড গ্যালাহারের মতো আমরাও আমাদের প্রাত্যহিক জীবনের মাঝে গভীর এক প্রশান্তি আর সার্থকতা খুঁজে পাব। আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমি সোর্স মেটেরিয়ালের বাইরের একটা বিষয় নিয়ে সবাইকে একটু ভাবতে বলবো। আমরা ড্যানিয়েল কিলভেটের তাস মুখস্থ করার উদাহরণ থেকে দেখেছি যে মানুষের মস্তিষ্ক কোনো স্থির বস্তু নয়। তীব্র মনোযোগের চর্চা মস্তিষ্ককে আক্ষরিক অর্থেই নতুন করে গঠন করতে পারে। বিজ্ঞান যাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। আমরা আমাদের মস্তিষ্ককে যেভাবে ব্যবহার করব সে সেভাবেই নিজেকে ঢেলে সাজাবে। তাহলে একটু ভেবে দেখুন তো, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ছোট ছোট স্ক্রিনে অর্থহীন নোটিফিকেশন আর সোশ্যাল মিডিয়া স্ক্রোল করার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্ককে স্থায়ীভাবে ঠিক কোন কাজের জন্য প্রস্তুত করছি? আমরা কি আমাদের নিজস্ব বুদ্ধিমত্তার আর মনোযোগের পেশির ধ্বংসাবশেষ নিজেরাই তৈরি করছি না তো? এই প্রশ্নটি আমাদের সবার ভাবনার জন্যই রেখে যেতে চাই। সত্যি এক দারুণ ভাবনার খোরাক। আমরা আমাদের মস্তিষ্ককে প্রতিদিন কি খাবার দিচ্ছি তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। চমৎকার এই আলোচনার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আজকের এই গভীর বিশ্লেষণ আমাদের সবার দৈনন্দিন কাজের ধরন নিয়ে নতুন করে ভাবতে